সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা খুলনার দুইজন কৃতি সন্তান তাহমিদ শাহরিয়ার যে 2025 সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সর্বোচ্চ নম্বর 1128 পেয়ে খুলনা জেলা স্কুল থেকে প্রথম স্থান অধিকার করেছে এবং খান রাফিউল ইসলাম লিয়ান যে খুলনা জেলা স্কুল হতে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের দুজনের সফলতার গল্প শুনব। আসুন আমরা খুলনার এই দুই কৃতি সন্তানের সফলতার গল্প শুনি। আমরা তাদের সফলতার গল্প শুনবো এবং আমাদের জীবনে তাদের এই গল্পটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে তাদের মতো করে একটা ভালো রেজাল্ট করতে পারি এই বিষয়টা খেয়াল রাখবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের নিকট থেকে আমরা সফলতার গল্প শুনবো, যে আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যতের রেজাল্টটা তাদের মতো এরকম সুন্দর হবে। তাহমিদ শাহরিয়ার বা লিওন এরা যেভাবে পড়ালেখা করেছে সেই বিষয়গুলা তোমরা অনুসরণ করবা এবং সেইভাবে তোমরাও পড়ালেখা করবা, তোমরা একদিন সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবা। তাদের মুখ থেকে সেটা শুনবো। আমরা যখন ছোটবেলায় অর্থাৎ ক্লাস ও যখন 4-এ পড়ে তখন আমাদের সাথে পরিচয়, ক্লাস 4-এ পড়ে, চিন্তা করো কত ছোট। তা সেই সময় থেকে আমি ইংরেজি পড়াতাম। তোমাদের কিশোর স্যার তার গণিতের টিচার, আমি তার ইংরেজির টিচার ছিলাম। আস্তে আস্তে ধাপে 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 উঠতে উঠতে তখন কিন্তু সে মানে এত নাসরবান্দা ছিল যে কোনো একটা জিনিস ওর যদি নতুনত্ব কোনো জিনিস আসতো তো সেটা ওর না জানলেই নয়। আর কোনো স্টুডেন্ট মানে তোয়াক্কা না করলেও সে সেটা ওইটি নিয়ে, যে নতুন যেটা অনেক সময় এরকম হয় না, নতুন নতুন জিনিস এসে হাজির হয় না লেখাপড়ার ভিতরে। নতুন জিনিস সবসময় অলওয়েজ অ্যাটেনশন টু দ্য নিউ, নতুন জিনিসের প্রতি যে আকর্ষণ বা মনোযোগ, এই জিনিসটা তার ভিতরে ব্যাপকভাবে ছিল। তা তাদের সফলতার গল্প আমরা তাদের মুখ থেকেই শুনবো। তো এদের ভিতরে যেটা দেখেছি, কিউরিসিটি, জানার প্রচন্ড ইচ্ছা, এইটা না থাকলে কিন্তু শেখা যাবে না। শিখতে গেলে তোমাকে জানার ইচ্ছা থাকতে হবে, প্রচন্ড ভাবে জানার ইচ্ছা থাকতে হবে, তাহলে কিন্তু কোনো বিষয় তোমাকে জানতে হবে। এদের ভিতরে এমন স্টুডেন্ট আছে যে কোনো অঙ্ক মিলছে না, সারা রাত ধরে চিন্তা করছে, সারা রাত ধরে, কারো হেল্প নিবে না। তার মানে কি, সে চেষ্টা করে নিজে মিলাবে এবং সেই যে আনন্দটা, এই আনন্দটা উপভোগ করবে। এইটি হচ্ছে যে শেখার একটা পরিবেশ, মূল সূত্র কিন্তু এটা। আমি চেষ্টা করে যদি ব্যর্থ হই তখন স্যারের কাছে যাব, আমি নিজে নিজেই পড়বো, নিজে নিজে বুঝে ওটাকে আয়ত্ত করার চেষ্টা করব। শিক্ষক কোন কাজে লাগে? শিক্ষক আমাকে সহায়ক হিসেবে লাগবে। অর্থাৎ শিক্ষকের কাছে আমি তখনই সহায়তা নিব যখন আমি বুঝতে পারবো না। আর ডাইরেক্ট কিন্তু আমরা অঙ্ক, মানে যদি আমি বোর্ডে অঙ্ক করে দিই তোমরা তুলে নিয়ে যাও, এইটা কিন্তু কোনো নিয়ম না। আমাকে বুঝতে হবে, বুঝে নিজে করার চেষ্টা করতে হবে। তো এদের ভিতরে এই জিনিসটা ছিল যে ছোটবেলা থেকে দেখেছি তাহমিদ শাহরিয়ার, লিয়ান, তারপরে এদের সাথে রাকিন আফসার আছে, আরো অনেকে ছিল যারা এই বছর ভালো রেজাল্ট করেছে। ম্যাক্সিমাম আমার কাছেই পড়তো। তো এদের ভিতরে ওইটাই লক্ষ্য করেছে, বা এই যে নতুনত্ব যে জানার ইচ্ছা, এটা এদের ভিতরে প্রচন্ড ভাবে ছিল। এবং আমিও এদের পড়ায় মজা পেতাম, কারণ কি আমি একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে শেখাতে চাই। তোমরা দেখেছো আমার ক্লাসগুলো ফলো করেছো যে আমি একটু অন্য ধারায় শেখাতে চাই। আমি এমন ভাবে শেখাতে চাই যেন ভবিষ্যতে তোমরা এই বেসিক নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারো। ঠিক আছে, তো আমরা এই পর্যায়ে তাদের সফলতার গল্প শুনবো। তো ফার্স্টে খান রাফিউল ইসলাম লিয়ান। আমি খান রাফিউল ইসলাম লিয়ান, খুলনা জেলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমি মানে ছোট থেকে যখন অঙ্ক শিখতাম, আমি অঙ্কে দুর্বল ছিলাম আসলে। 3-4-এ থাকতে অনেক দুর্বল ছিলাম, অঙ্কে সবসময় কম পাইতাম। তো পরে আমি কিশোর স্যারের কাছে ভর্তি হয়েছিলাম। তো আমার অঙ্ক শেখার জন্য মেইনলি যে জিনিসটা সাহায্য করছিল সেটা হচ্ছে, যখন দেখতাম যে ক্লাসে অন্যরা ভালো করতেছে, আমি কম পারতেছি, সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না, তখন নিজের মধ্যে জানার একটা ইচ্ছা হলো যে ও পারে তো আমি কেন পারবো। তো সেইখান থেকে বাসায় যে নিজে নিজে চেষ্টা করতাম যে দেখি এইখানে অঙ্কের মধ্যে কি আছে যে আমি কেন পারবো না। তো ওইভাবে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আমার একদিনের কথা মনে আছে যে একদিন আমিও তোমাদের মধ্যে এখানে বসেছিলাম, আর স্যারের স্টুডেন্ট ছিল আব্দুল ফাত্তা ভাইয়া, সবাই চিনো হয়তো। তো ফাত্তা ভাই একদিন আসছিল ব্যাচে। তো সেদিন আমি শাহরিয়ার সবাই এরকম বসেছিলাম তোমাদের মতো, ফাত্তা ভাই এসে এরকম ভাবে আমাদের বসছিল। তো তখন ফাত্তা ভাই তো অবশ্যই ভালো ছিল, ভালো স্টুডেন্ট ছিল, সবাই চিনতো। তো তখন সে আমাদের বলছিল যে তোমাদের মধ্যে একদিন কেউ হয়তো আমার জায়গায় আসবা, আমার এখানে এরকম বলতে পারবা। তো আজকে যেমন আমি তোমাদের সামনে এসে বলতেছি, একদিন তোমাদের মধ্যেই কেউ এসএসসি পরীক্ষা দিবা, তোমরা আরো ভালো নাম্বার পাবা, আমাদের থেকে আরো ভালো করবা, তোমরা এসে তারপরে তোমাদের পরবর্তী প্রজন্মদের বলবা যে কিভাবে ভালো করা যায়। তো মেইন যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তুমি কেন পারবা না, এই জিনিসটা তোমার বুঝতে হবে। অন্য কেউ যদি পারে তাহলে তুমি কেন পারবা না? সবারই ব্রেন সমান। এখন
চেষ্টা করা যাচ্ছে আসল। প্র্যাকটিস না করলে তোমার ব্রেন যতই ভালো হোক না কেন তুমি কিছুই পারবা না। আর তোমার মেইনলি যে জিনিসটা স্যারদের কাছ থেকে দরকার সেটা হচ্ছে গাইডলাইন। মানে তুমি নিজে তো সব জিনিস করতে পারবা না, নিজে যদি সব জিনিস করতে পারতে তাহলে তো কারো গাইডলাইনের দরকার হতো না পৃথিবীতে, তাই না? তো স্যারদের হেল্প তোমাদের অবশ্যই লাগবে। তোমরা স্যারদের কাছে পড়তেছো, তোমরা জানো স্যাররা কেমন পড়ে, সেটা নিয়ে তো আর বলার দরকার নাই। তো এখানে তোমরা মেইনলি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা করো, এটা হিংসাত্মক না যে ও পারছে তো আমারও পারতে হবে, এটা কোনো হিংসাত্মক প্রতিযোগিতা না, বরং শেখার আগ্রহ। তোমাদের নিজের মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে যে আমরা যে জিনিসটা জানি না, অজানা জিনিস জানার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে পুঁথিগত বিদ্যা পরিহার করতে হবে, যে তুমি মানে আর 10 জন যদি তুমি একটা বই পড়ে, তুমি একটার জায়গায় 2টা বই পড়বা, সেই 2টা বই তোমার এখন কাজে লাগতেছে না, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো শুধুমাত্র যে তুমি মনে করো ক্লাস 5-এ পড়ো, তুমি খালি 5-এর বই পড়বে এমন না। তুমি 6-এর বইতে দেখবা কি আছে, তুমি 7-এর বইতে দেখবা কি আছে, 8-এর বইতে দেখবা কি আছে। কারণ একসময় না একসময় তোমার এগুলো পড়তে হবে, আগে থেকে পড়ে রাখলে তোমার ক্ষতি নেই। তুমি যখন একটা জিনিস ফার্স্ট টাইম পড়বা সেটা যতটা ইফেক্ট ফেলবে, তার থেকে তুমি যখন একটা জিনিস সেকেন্ড বা থার্ড টাইম পড়বা তুমি কিন্তু তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবা। তাই সবসময় চেষ্টা করবা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের বই শেষ করে অন্য উপরের ক্লাসের বই পড়তে। পাশাপাশি স্যারদের গাইডলাইনে তো স্যাররা যেসব তোমাদের বই সাজেস্ট করে সেগুলো পড়বা। বই কখনোই অপ্রয়োজনীয় না। তোমরা মানে ক্লাসের বাইরের বই পড়া যে ইউজলেস সেই জিনিসটা ভাবা যাবে না। ক্লাসের বাইরের বই পড়তে হবে, বইও গুরুত্ব দিতে হবে। আর বাংলা সমাজ নিয়ে আসলে কিছু বলার নাই, এগুলো তো কি বলবো, হ্যাঁ মুখস্থ করতে হবে। যতই বলুক যে বুঝে বুঝে পড়তে হবে, এসব আসলে কিছু না, এগুলো মুখস্থ। বাংলা সমাজের কথা বলে, ইংলিশ তোমাদের তো স্যার গ্রামার বোঝাবে, ইংলিশে তো আর মুখস্থ বিদ্যা নাই, মুখস্থ করে ইংলিশ কোনোদিনও পারবা না। ইংলিশ গ্রামার তোমার শিখতেই হবে, রুলস শিখতে হবে। আর অঙ্ক তো তোমাদের বুঝতে, অঙ্ক তো মুখস্থ প্রশ্নই আসে না অঙ্কের মধ্যে কোনো মুখস্থ করার। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবা। তুমি সূত্র মুখস্থ করে একটা অধ্যায় সূত্র মুখস্থ করলা, তুমি অনুশীলনীতে যাই দেখবে তুমি একটা অঙ্ক পারো না। এটাই স্বাভাবিক, কারণ তুমি যতদিন না প্র্যাকটিস করবা পারবা না। এখন তুমি যদি একটা অনুশীলনীর অঙ্ক পারতেছো না দেখে সাথে সাথে গাইড খুলে উত্তর দেখে নাও, তো তোমার কিন্তু কোনো লাভ হবে না, তুমি 2 দিন পরে অঙ্ক আবার ভুলে যাবে। কিন্তু তুমি যদি একটা অঙ্ক নিয়ে একদিন মনে করো তুমি নষ্ট করতেছো না, তুমি একদিন ধরে চেষ্টা করতেছো, তুমি তাও পারো নাই, এবার একদিন পর যখন তুমি স্যারের কাছ থেকে বা গাইড থেকে সলিউশন দেখবা, তোমার কিন্তু স্মৃতিতে থাকবে যে আমি এই অঙ্কটা একদিন চেষ্টা করেও পারি নাই। তো পরবর্তীতে তুমি কিন্তু ওই অঙ্ক কখনো ভুলবা না। কিন্তু তুমি যে অঙ্ক চেষ্টা না করে ডিরেক্ট গাইড থেকে মুখস্থ করে রাখবা, ওটা কিন্তু তোমার মনে থাকবে না। তো চেষ্টা করবা প্রত্যেকটা অঙ্কের পেছনে যতক্ষণ ইচ্ছা টাইম দিতে, যতক্ষণ লাগুক নিজে চেষ্টা করবা আগে। একদমই যদি না পারো স্যারের কাছে জিজ্ঞেস করবা, দরকার স্যারের কাছ থেকে হিন্ট নিবা যে স্যার আমাকে প্রসেস ফুল না বললেও কিছুটা ইঙ্গিত দেন যে কিভাবে আমি ট্রাই করতে পারি। ডিরেক্ট সলিউশন কখনোই দেখবা না কোনো প্রশ্নে, অঙ্কের ক্ষেত্রে এটা বলবো। তাহলে আর তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরাও একদিন এরকম ভালো করবা, আরো ভালো করবা আমাদের থেকে। তোমরা পরবর্তী প্রজন্মকে দিক নির্দেশনা দিবা, এই আশা রাখছি। এখন তোমাদের তাহমিদ ভাইয়া তোমাদের কি বলে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিদ শাহরিয়ার, এবছর খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আর এবছর আমি নটরডেম কলেজে ভর্তি হয়েছি। এই 2 দিন পরে আমাদের নবীনবরণ, আমরা চলে যাব। তা এখন স্যারদের কাছে আসলাম। স্যাররা আমাদের মানে ছোটবেলা থেকেই পড়তাম। আসলে আমি যখন আমি একেবারে শুরু থেকেই শুরু করি, সেটা হচ্ছে যে 3তে যখন জেলা স্কুলে ভর্তি হয়েছিলাম তার আগের কথা। তার আগে আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এটা বলবো না, কেউই আসলে খারাপ স্টুডেন্ট না। আমি আসলে সেই সময় প্রপার গাইডলাইনটা পাই নাই যে আসলে কিভাবে পড়তে হবে, পড়া কি পড়বো। এটার থেকে মেইন কথা হচ্ছে যে আমি কিভাবে পড়বো জিনিসটা। আমি কি যতটুকু কন্টেন্ট পড়বো সেটাকে জানা লাগবে যে আমার জানার ইচ্ছা আছে কিনা, আমি এই কন্টেন্টটার প্রতি আমি কৌতূহলী কিনা, এই জিনিসটা আমার জানার প্রয়োজন, যেটা আমার ক্লাস 3 এর আগে ছিল না। আমি তারপরে যখন ক্লাস 3তে খুলনা জেলা স্কুলে ভর্তি হই, তারপর থেকেই আমি প্রথমে কিশোর স্যারের কথা বলি। স্যারের কাছে আমি পড়তাম। তা ওইখান থেকে আমার মূলত জানার ইচ্ছাটা গ্রো করে। আসলে তোমরাই 3, 4, 5 এই পর্যন্ত যা যা পড়বা, পরবর্তী যে মনে হবে যা পড়ছো সবই ইউজলেস, কিন্তু আসলে এইটা ইউজলেস না। তোমাকে এইখানে যে জানার ইচ্ছাটা গ্রো করাবে, যে একটা অঙ্ক নিয়ে ভাবার চিন্তার যেটা সৃষ্টি করবে, সেটাই তোমাকে পরবর্তীতে কাজে লাগাবে। এখন তোমার মনে হতে পারে যে আমার বইয়ে যা অঙ্ক আছে তা আমি সব পারি, এ কোনো বিষয়, কিন্তু পরবর্তীতে দেখবা কি তুমি যখন এই আমাদের মতো 9, 10-এ বা উচ্চতর শ্রেণীতে উঠবা, তখন দেখবা কিছু কিছু অঙ্ক বইয়েই থাকবে যেগুলো তুমি পারো না।
এখন থেকে যদি তোমার এই মানে জানার ইচ্ছাটা গ্রো করে, তখন তুমি কি করবে, ওই অঙ্কটাকে নিয়ে ভাবার চেষ্টা করবে। একদিন না, 2 দিন না, 3 দিন তোমরা একটা অঙ্ক নিয়ে ভাববে। এই ভাবার ইচ্ছাটা একটা মানে বিজ্ঞানকে, মানে স্যার সে সময় আমাদের বিজ্ঞানও পড়াতো, সেই সময় মানে বিজ্ঞানকেও যে বুঝে পড়া যায়, সেই ইচ্ছাটাকে আমার স্যার গ্রো করে দিয়েছিলেন। এর পরবর্তীতে আমি সম্ভবত ক্লাস 4-এ লিঙ্কন স্যারের কাছে আসি ইংলিশ শিখে করতে। তা ইংলিশ আসলে সেখান থেকেই শুরু হয়েছে। আসলে তুমি 3, 4, 5-এ যা ইংলিশ পড়বে বা 6, 7-এ যে ইংলিশ পড়বে, সেটাই পরবর্তীতে কাজে লাগবে। ওই সময় আমি গ্রামারটাকে, ইংলিশের গ্রামার গুলোকে এমন ভাবে আয়ত্ত করছি যে আমার পরবর্তীতে 8, 9, 10 আমার তেমন গ্রামারের মানে দরকার হয়নি। আসলে তোমরা যখন ক্লাস 9, 10-এ পড়বে, তখন দেখবে কি তুমি ইংলিশটাকে গুরুত্ব দেওয়ার টাইমই পাচ্ছ না। এত সাবজেক্ট যে তোমরা মানে ইচ্ছেই হারায় ফেলবে। যে এমনও দিন আছে যে আমরা মানে 9, 10-এ এমন স্টুডেন্ট আছে যারা 3 মাস ইংলিশ করি নাই, কিন্তু তারাও কিন্তু ইংলিশে ভালো করে। কারণ কি? কারণ হচ্ছে তারা নিচের ভিতটা তাদের অনেক মজবুত। ওইখানে যে গ্রামার শেখানো হয়, পরবর্তীতে সেই গ্রামারই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো তুমি নিচের থেকে যত ভালো করে শিখতে পারবা, এটাই হচ্ছে মেইন কথা। এখন কিশোর স্যার এবং লিঙ্গন স্যার তোমাদের যা শিখাবে, সেগুলোকে তোমার মানে কি পড়াচ্ছে এটা মেইন না, তুমি জানার ইচ্ছা পাচ্ছ কিনা, যে আমি ইংলিশটাকে পড়তে পারি কিনা, আমি ম্যাথটাকে বুঝে করতে পারি কিনা, আমি পরবর্তীতে মানে বৃহত্তর স্বার্থে জীবনের সামনের দিকে আমি এই অঙ্কগুলো, অন্য কোনো নতুন অঙ্ক আসলে আমি সেই অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো, এটাই মেইন কথা। এর পরবর্তীতে ছিল ম্যাথ। মানে ওই সময় মানে আমি ম্যাথ অলিম্পিয়াড বিষয়ে অতটা ইন্টারেস্টেড ছিলাম না। কিশোর স্যার আমাকে প্রথম ম্যাথ অলিম্পিয়াডের বিষয়ে জানায়। ম্যাথ অলিম্পিয়াডে এবং শুনছি যে স্যার এখনো ম্যাথ অলিম্পিয়াডের অনেক ব্যাচ করে। তা ওই সময় আমরা এমনি ইনফরমালি ম্যাথ অলিম্পিয়াড পড়তাম। তা ম্যাথ অলিম্পিয়াডে যে কোশ্চেন গুলো দেয়, সেগুলো তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই জিনিসটাই তোমাকে একাডেমিকে শেখানো হবে। এই জিনিসটা তোমাকে একাডেমিক উপলব্ধি করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবলেম সলভিং। তুমি একটা বিষয়কে কত সুন্দরভাবে প্রবলেমটাকে সলভ করতে পারবে, এটা শুধু তোমার এই যে একাডেমিক লাইফে না, তোমার পরবর্তী জীবনেও কাজে লাগবে। এই জিনিসগুলো আমাকে স্যাররা শিখিয়েছিলেন। মানে আমার পড়ার ইচ্ছাটাকে সৃষ্টি করার পিছনে স্যারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা কখনোই যে স্যাররা যেটা বললো যে কখনোই বোর্ডে অঙ্ক তুলে দিলাম, অঙ্ক করে গেলাম, এরকম করেই কিন্তু আমি কিন্ডারগার্টেন পর্যন্ত এরকম করেই চলছি। এবং এরকম করে কখনো মানে লাভ পাওয়া যাবে না বড় হলে। তুমি অঙ্কটাকে স্যাররা অঙ্ক করবে, তুমি বোর্ডের দিকে তাকাবা না, আগে অঙ্কটা নিজের খাতায় চেষ্টা করবা। যদি না পারো, তুমি বাসায় যেও একবার চেষ্টা করবা। যতবার চেষ্টা করবা, ততবার তুমি নতুন নতুন কিছু জানতে পারবা, যে হ্যাঁ আমি এটা নিয়ে একটু রিসার্চ করি, একটু গবেষণা করি, যে আসলে কি আছে এর মধ্যে। তখন সেটা তুমি বুঝতে পারবা। এইভাবেই হচ্ছে মানে আমরা পড়েছি। এবং আমাদের সবাই এখন এইভাবে মানে অনেক ভালো ভালো জায়গায় উপস্থিত হয়ে গেছে। আমি এবছর যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছি, হয়তো তোমাদের মধ্যেও কেউ এখানে এসে প্রথম স্থান অধিকার করবে। যদি কেউ নাও করে, সেটাও কোনো সমস্যা নেই। কারণ মানে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা এটা কিন্তু জীবনের মেইন উদ্দেশ্য না। তোমার বেসিকটা ভালো আছে কিনা, তুমি পরবর্তীতে কোনো জায়গায় গেলে একটা অঙ্ক বা একটা প্রবলেম নিয়ে তুমি স্ট্রাগল করবা কিনা, এইটা হচ্ছে সব থেকে মেইন কথা। তুমি ভালো নাম্বার পেয়েছো, এটা এটা সাময়িক তোমাকে একটা আনন্দ দেবে। এই 2 মাস পর, 2 মাস পর সবাই ভুলে যাবে যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। তখনই মেইন কম্পিটিশনটা শুরু হবে, যে কে তখন আরো ভালো করে পড়তে পারে, পরবর্তী জীবন সবাইকে লক্ষ্য করবে। এইটা হচ্ছে এইটা হচ্ছে বিষয়। তোমরা এইভাবেই পড়াশোনা করো। আমাদেরও দোয়া থাকবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু আমি দেখেছি তাহমিদের অর্জনের পিছনে তার নানির যে ভূমিকা, মানে নানির এইরকম নানি আমি আর দেখি নাই। অল টাইম তাকে কিন্তু বিভিন্ন ব্যাচে সেই নিয়ে যায়, এবং কোন টিচার কিভাবে পড়ায় সব নখদর্পণে তার একদম। খুলনা শহরে যে কয়টা টিচার আছে কিভাবে কত সুন্দর ভাবে পড়ায়, একদম তার নখদর্পণে। আমরা নানির জন্য একটা ভালো বড় তালি দিই। তো ওকে, থ্যাংক ইউ। নানির দীর্ঘায়ু কামনা করি, সে যেন আরো সুস্থ থেকে তাহমিদের সাথে এইভাবে চলতে পারে। আসলে আরেকটা মানে বিচ্ছেদের ঘটনা হয়তো ঘটবে, তাহমিদ নানিকে ছাড়া থাকতে পারে, নানি কিন্তু তাহমিদকে ছাড়া থাকতে পারে না। কিছুদিনের মধ্যে এই বিচ্ছেদটা হয়তো ঘটবে। তো আশা করি এটা সে কাটিয়ে উঠবে। আর তাহমিদ, তোমার প্রতি আমার কথা থাকবে যে নানির দিকে খেয়াল রাখবা। বাবা মা তো আছেই, বাবা মা প্রথমে, তারপরও নানির দিকে যথেষ্ট খেয়াল রাখবা। কারণ আমি যেটা দেখেছি, তার নানির ভূমিকা আমি আসলে বলতে পারি না, অবিস্মরণীয়। থ্যাংক ইউ নানি। লিয়ানের আম্মু। আসসালামু আলাইকুম।
আমি একজন মা প্রথমত, এবং আমার সন্তানের নাম লিয়ান। আমি সেই পরিচয়ে পরিচিত। একটা মা যখন তার সন্তানের পরিচয়ে পরিচিত হয়, এর চাইতে গর্বের কিছু নাই। তা আশা করি তোমাদের মারাও যাতে তোমাদের পরিচয়ে পরিচিত হতে পারে, তোমাদের সফলতায় তারাও যাতে একসময় গর্বিত হয়, এটাই। আমি যদি এখন এখানে কিছু বলা শুরু করি, আমার অনেক সময় লাগবে আমার ছেলের গল্প বলতে গেলে। তবে তোমাদের একটা কথা দিয়ে শুরু করি, সেটা হলো তো প্রথমত সৃষ্টিকর্তা, যার যে ধর্মের আমরা, সেই সৃষ্টিকর্তাকে আগে স্মরণ করবা। সবাই মুসলমান হলে নামাজ পড়বা, হিন্দু হলে তোমাদের ধর্মে যে যে ধর্মীয় কাজগুলো আছে সেগুলো করবা, ওরা অন্য ধর্মের গুলো সেটাই করতে হবে। দ্বিতীয়ত পিতা মাতার কথা অবশ্যই 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 শুনতে হবে। বাবা মা কখনোই কোনো সন্তানের খারাপ চায় না, আগে বাবা মার কথা শুনতেই হবে। তারা যদি বলে যে এখানে বসতে হবে, তো মনে করবে এই বসাতে আমার মঙ্গল আছে। তারা যেদিকে তোমাদের পরিচালনা করবে সেদিকেই চালিত হওয়া উচিত। আর তৃতীয়ত শিক্ষকদের কথা, এরপরে শিক্ষকদের সম্মান তো অসম্ভব, পিতামাতার পরে শিক্ষকের স্থান। শিক্ষকদের রাস্তাঘাটে দেখা হলে চেষ্টা করবে তাদের সাথে বিনয়ের সাথে সালাম সহকারে যাতে কথা বলার জন্য। তাদের দোয়ায় একটা স্টুডেন্ট ভালো করতে পারে, আবার তাদের বদদোয়ায় একটা স্টুডেন্টের পতনও হইতে পারে, এরকম নজির অনেক আছে। এবার একটু আমার ছেলের গল্প বলি। আমার ছেলে লিয়ান, সে ছোটবেলা থেকেই একটু দুষ্টু ছিল, আস্তে আস্তে ধীর স্থির হয়ে গেছে, দুরান্তপনাটা একটু কমিয়ে গেছে। কিন্তু আমার ছেলের ছোটবেলায় আগ্রহ সৃষ্টি হয়েছে কেমন, ও যখন অ্যাডমিশন দিছিল তখনও কিন্তু ওর কোনো আগ্রহ ছিল না লেখাপড়ার প্রতি। ছিল কি, আমি ফার্স্ট হব। ওর একটা ফার্স্ট হওয়ার প্রবণতা সারা জীবনের জন্য, পুরস্কারের প্রতি একটা আগ্রহ সব সময় আছে। এখন যখন ও অ্যাডমিশনে ফার্স্ট হইলো খুলনা জেলা স্কুলে, এই ফার্স্টটাই আমার আর পিছনের দিকে তাকানোর দরকার হয়নি, ওর এই ফার্স্টটাই ওকে এগিয়ে নিয়ে গেছে। এরপরে খুলনা জেলা স্কুলে অলিম্পিয়াড আসলো, এক বছর অলিম্পিয়াডে ও বাগেরহাট আঞ্চলিক পর্ব ফেলছিল, ওখান থেকে ও ঢাকায় যাইতে পারিনি। ওই কষ্টটা ওরে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে গেছে। আমি এই গল্পটা কেন বললাম, যে ব্যর্থ হইলে যে পড়ে যাব এই জিনিসটা চিন্তা করা যাবে না, আমি এই জন্য গল্পটা বলছি। আমার ছেলে আর একটা ছেলেরা খুব ফলো করতো, ওদেরই ক্লাসমেট। ও একদিন শোনে যে সে তার ক্লাসের বই শেষ করে পরের ক্লাসের বই পড়ে। ওই থেকে ওরও আগ্রহ হলো যে আমি আমার ক্লাসের বই পড়া শেষ করে আমি পরের ক্লাস পড়বো কি করে। ওর সব দিন পরের ক্লাস পড়ার জন্য খুব আগ্রহ। ও চেষ্টা করতো, ওর ঘরে বইয়ের কালেকশন অনেক, ও চেষ্টা করে যে আমার বইটা শেষ করে আমি কখন আর একটা বই পড়বো। কিন্তু বই পড়ে বলতে সবসময় এই পুঁথিগত বইটাই, মানে যেটা জানার আগ্রহ, যে কোন লেখক বা কোন গবেষক কি বলছে, এটার প্রতি ওর আগ্রহটা বরাবরই আছে। এখন ভবিষ্যতে কতদূর থাকবে জানি না, চেষ্টা করবে ও। তবে ওর হচ্ছে এইটাই আগ্রহ, একটাই হচ্ছে ও দুইবার ব্যর্থ হওয়ার পরে তৃতীয়বারের থেকে আল্লাহ রহমতে ওর আর ব্যর্থ হইতে হয়নি। যেখানে যায় আল্লাহর সহায়তা আছে আমার, এবং সে সফল হয়ে আসে। আগামী দিনেও যাতে আমার ছেলে সফল হতে পারে সেই দোয়া করবেন আপনারা। আর তোমরাও সবাই ভালো করো, তোমাদের বাবা মা তোমাদের জন্য গর্বিত হোক, আমার দোয়া এইটাই। আর তোমরা তো ভালোই করো, এটাই আশা করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।